খেয়াল করবেন, আমরা অঙ্ক করছিলাম ফিনান্সিয়াল ম্যাথ বা ম্যাথমেটিক্স অফ ফিনান্স। দেখেন আমাদের যে অঙ্কটা আছে, প্রথম অবস্থায় দেখেন বলছে যে গ বিভাগ অসমান কিস্তির বর্তমান মূল্য অথবা ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আচ্ছা, আজ একটু সমস্যা হলে আপনাদের এখানে মিউট করে রাখবেন, হ্যাঁ? সাউন্ড যদি সমস্যা থাকে মিউট করে রাখবেন, প্রয়োজন হলে আর মিউট করবেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন গ বিভাগ বলছে আগে অসমান কিস্তির বর্তমান মূল্য অথবা ভবিষ্যৎ মূল্য নির্ণয়। আচ্ছা, আর অসমান কিস্তিটা কি আপনাকে এটা প্রথমে বুঝতে হবে। দেখেন, আমরা যদি সমান কিস্তি বলতে চাই, ধরে নেন এভাবে বলা হচ্ছে 1,000 টাকা প্রত্যেক বছর আপনি দিচ্ছেন 10 বছর, তাহলে সেটা সমান কিস্তি, অর্থাৎ সমান টাকা দিচ্ছেন। কিন্তু যদি এভাবে বলা হয় আপনি প্রথম বছর দিয়েছেন 1,000 টাকা, দ্বিতীয় বছর দিয়েছেন 2,000 টাকা, তৃতীয় বছর দিয়েছেন 3,000 টাকা, চতুর্থ বছরে সে আবার দিচ্ছেন 1,000 টাকা, তাহলে দেখেন আপনি এখানে যে টাকাটা দিয়েছিলেন এই টাকাটা কোথাও সমান ছিল না, অর্থটা এক একটা এক এক ধরনের ছিল। তাহলে যদি একাধিক তথ্য আসে এভাবে, তাহলে সেটাকে আমরা কিস্তি হিসেবে বিবেচনা করতে পারবো না, সেটাকে আমরা এভাবে বিবেচনা করব অসমান কিস্তি। দেখেন এখানে বলছে একজন ঋণদাতা আজ থেকে 1 বছর পর এ কে 10,000 টাকা, 2 বছর পর বি কে 2,000 20,000 টাকা এবং 3 বছর পর সি কে 30,000 টাকা প্রদান করে। ঋণ প্রদান করেছে 3 বার, এ কে বি কে সি কে। এ কে দিছিল 10,000, বি কে 20,000, সি কে 30,000। বলছে যদি চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 12% হয়, তাহলে আজ থেকে 10 বছর পর ঋণদাতা তিনজনের নিকট হতে কত টাকা ফেরত পাবে। দেখেন সকলের ক্ষেত্রে সুদের হার ছিল 12%, আর আপনার কাছে বলছে আজ যদি আপনি চিন্তা করেন এখান থেকে 1 বছর পর দিবেন, তাহলে আপনি চিন্তা করছেন আজ, কিন্তু টাকাটা দিচ্ছেন 1 বছর পর, এবং মোট 10টা বছর আপনাকে চিন্তা করতে হবে। দেখেন আমাদের কাছে সমাধানটা করার আগে আমরা একটু দেখে আসি। এই যে একটা দেখেন রেখাচিত্র টাইপের অঙ্কন করা আছে, এখানে আমার 0 থেকে 10টা বছর তৈরি করা আছে। 0 বছর বলতে কি, আমি যে বছর চিন্তা করছিলাম, বলছি এখান থেকে 1 বছর পর দেব, তাহলে আমি এই বছর থেকে এইখানে অর্থাৎ 1 বছর পরে যে টাকাটা প্রদান করছি। সাথে সাথে আমরা হেয়ারের অংশটা একটু দেখে আসি। দেখেন তো সেখানে কি কি বলা আছে। হেয়ারে আপনাকে বলছে পিভি দেওয়া আছে 3টা। আচ্ছা, এই পিভি দেওয়া আছে 3টা, সাথে সাথে আপনার আর এর মান দেওয়া আছে 12%। এফভি বের করতে হবে, এতটুকু আপনারা শিখছেন অথবা জানতে পারছেন। দেখেন বলছে তিনজনের নিকট হতে সে কত টাকা ফেরত পাবে, কয় বছর পর, 10 বছর পর। আচ্ছা, এখানে দেখুন N1 N2 N3 করা আছে, এটা বুঝাচ্ছি কিভাবে হয়েছে। দেখেন 10 - 1 = 9, 10 - 2 = 8, 10 - 3 = 7। সাত। একটু যদি আমরা বিবেচনা করতে চাই, আমাদের কাছে কি বলা ছিল যে আজ আমি চিন্তা করছি কিন্তু টাকাটা প্রদান করবো 1 বছর পর। দেখেন আমি এখানে চিন্তা করছি কিন্তু টাকাটা দিচ্ছি কি 1 বছর পর। আবার আমাকে বলছিল 10 বছরের হিসাব করতে, তাহলে 10টা বছর যদি হিসাব করি, আমাদের কাছে দেখেন 10টা বছর হিসাব করছিলাম, কিন্তু প্রথম যে 10,000 টাকা দিছিলাম সেই 10,000 টাকাকে যদি আমি PV1 ধরি, 20,000 টাকাকে যদি PV2 ধরি, 30,000 টাকাতে PV3 ধরছিলাম আমরা। দেখেন N1টা আসছে কি 10 - 1, অর্থাৎ 1 বছর পর দিচ্ছিলাম, তাহলে 9 বছরের সুদ পাবো। N2 অর্থাৎ PV2 যেটা 10 বছর, কিন্তু সেটা দিচ্ছিলাম 2 বছর পর, 8 মাসে, সরি 8 বছরের সুদ পাবো। পরেরটা N3 10 বছর, কিন্তু 3 বছর পরে দিচ্ছিলাম, তাহলে পাচ্ছিলাম 7 বছরের সুদ। এতটুকু কি বুঝছেন এই এন এর মান? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমাদের সূত্রটা কিভাবে আছে। সমাধান আমরা জানি, এফভি সমান PV1 1 + R⁴ N1, PV2 1 + R⁴ N2,
PV3 1 + r⁴ আচ্ছা, এখানে কিন্তু আপনার কাছে 3টা পিভি আছে, তাহলে 3টা এফভি হবে। আর সেই 3টা এফভি কে আপনি যোগ করে একসাথে বের করবেন। দেখেন তো, আপনাকে যদি বলতে চাই এতটুকু একটা ফিউচার ভ্যালুর সূত্র, তাহলে ঠিক এই অংশটা আমি PV1 দিয়ে যখন করছি, আর এই অংশটা দেখেন PV2 দিয়ে করা, তারপর একটা PV3, তাহলে আমি যদি এখানে এফভি 3বার নির্ণয় করতাম, সেই 3বার নির্ণয় করে একসাথে যোগ করতে হতো। আর আমরা সেটা না করে একটা সূত্রের মাধ্যমে এফভি 3টা অংশকে যোগ করে দেখাইছি। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, দেখেন তাহলে একবারে আমরা সূত্রটাকে লিখবো, সরি সূত্র না, মানটাকে লিখবো। দেখেন মানটা কিভাবে লেখা আছে। 10,000 1+0.12, অর্থাৎ আর এর মান 12% ছিল, টু দি পাওয়ার 9, প্লাস 20,000 1+0.12 পাওয়ার 8, প্লাস 30,000 1+0.12 পাওয়ার 7। তাহলে দেখেন আমাদের কিন্তু কাছে কিন্তু এন এর মানটা এখানে বের করে দেখানো ছিল, যে এন এর মানটা আমরা কিভাবে পাইছিলাম। আচ্ছা, দেখেন এখানে ক্যালকুলেশন করে আসছে 1,43,570 টাকা। এই যে অংশটা আপনি একবারে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবেন। যদি ক্যালকুলেটর সামনে থাকে, আপনারা একটু ক্যালকুলেটারে দেখতে পারেন। প্রথমে লিখবেন 10,000, ফার্স্ট ব্র্যাকেট, 1+0.12 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 9, প্লাস 20,000, ফার্স্ট ব্র্যাকেট, 1+0.12 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 8, প্লাস 30,000, ফার্স্ট ব্র্যাকেট, 1+0.12 ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার 7। আপনি এভাবে একবারে লিখে ক্যালকুলেটারে একবারে সমান দেন, দেখেন আপনার কাছে এই 1,83,570 টাকা আসে। ভাই আলাদা আলাদা করলে কি সমস্যা নাকি? আলাদা সমস্যা না, আলাদা আলাদা করলে দেখবেন পয়েন্ট রিলেটেড অঙ্ক না, 2-10 বেশি কম হ্যাঁ। আসবে। ঠিক আছে, ও এই ছাড়া কিচ্ছু না। আচ্ছা, এই একবারই করতে হবে। তারপরেও দেখেন আপনার কাছে সময়টা বেঁচে যাবে। 3টা ক্যালকুলেশন করতে গেলে মিনিমাম 3 মিনিট লাগতো, আর সেটা আপনি 1 মিনিটে কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। পরবর্তীতে যাচ্ছি। এই ধরনের অঙ্ক শুধুমাত্র এন এর মান নির্ণয়ের জন্য আপনাদেরকে শিখতে হয়, এখানে ঝামেলা আছে এর পরবর্তীতে। আসি ভাই। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখেন এটা কিভাবে বলা আছে। বলছে মিস্টার হাসেম আগামী 4 বছরের শুরুতে যথাক্রমে 50,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ টাকা এবং 1,25,000 টাকা বিনিয়োগ করবেন। তার প্রত্যাশিত প্রতিদানের বা আয়ের হার 10%, অর্থাৎ আর এর মান, এটা যদি হয় 4 বছর পর লাভ সহ মোট কত স্যার টাকা তিনি ফেরত পাবেন। স্যার হ্যাঁ, বলেন। সামনের অঙ্কটা আর একবার একটু দেখেন না স্যার। সামনেরটা মানে? আমার ফোনটা হ্যাং হয়ে গেছে, ওই জন্য স্ক্রিনশট নিতে পারি নাই, সমস্যা হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, সমস্যা নেই, বলবেন যে কোনো সমস্যা হলে বলবেন, চেষ্টা করুন। আচ্ছা, দেখেন কি বলছে। তাহলে আমাদের অঙ্কটা ছিল 4 বছরের। বলছিল কি প্রত্যেক বছরের শুরুতে সেটা 4 বছর দিবে। তাহলে প্রথম বছরে দিচ্ছে 50,000, দ্বিতীয় বছরে 80,000, তৃতীয় বছরে 1 লাখ, চতুর্থ বছরে 1,25,000 টাকা বিনিয়োগ করেন। প্রত্যাশিত আয়ের যে হার সেটা 10% যদি হয়, 4 বছর পর লাভ সহ সে কত টাকা পাবে। আচ্ছা, দেখেন আপনার কাছে এখানেও একটা রেখাচিত্র অঙ্কন করার চেষ্টা করেছি আমি।
পিভি এফভির মান দেখেন দেওয়া আছে, এখানে তো এফভি না পিভি। তাহলে টাকা দিচ্ছিল 50,000, 80,000, 1 লাখ, 1,20,000। এই টাকাটা 4 বছর পর সে কত টাকা পাবে দেখেন তো। একটা বিষয় যদি খেয়াল করি, পিভি 1, পিভি 2, পিভি 3, পিভি 4, এতটুক নিয়ে আমার মনে হয় না আপনাদের কারো সমস্যা আছে। এবার N1, N2, N3, N4, আর এর মান 10%, 0.10। কিন্তু এন এর মানটা দেখেন, আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের প্রথম বছর। দেখেন প্রথম বছর যদি হয়, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, এটা চতুর্থ বছর, আমার 4টা বছরের কথা বলছিল। দেখেন পঞ্চম বছর হিসাব করা আছে একটা কারণে বলছি। দেখেন প্রথম বছরের শুরুতে বলছে। আচ্ছা, আমি যদি এটাকে ধরে নেন 2020 সাল ধরি, তাহলে এটা হচ্ছে 2020 সালের জানুয়ারি মাস প্রথমে, আর এখানে এসে কি ডিসেম্বর মাস। তাহলে এটা হচ্ছে 21 সালের জানুয়ারি, এটা ডিসেম্বর। একইভাবে এটা পরবর্তীতে জানুয়ারি, ডিসেম্বর। দেখেন তো এটা চতুর্থ বছরের জানুয়ারি, আর লাস্টে এটা আছে চতুর্থ বছরের কি ডিসেম্বর। আপনাকে হিসাব করতে হচ্ছে প্রথম বছরের শুরুতে দিছিল টাকা, তাহলে আপনি জানুয়ারিতে দিছিলেন টাকাটা। তাহলে দেখেন তো, আপনি হিসাব করবেন কোথায় এসে, চতুর্থ বছরের শেষে। তাহলে চতুর্থ বছরের শেষে যদি আপনি হিসাব করতে চান, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, তাহলে 50,000 টাকা আপনি যেখানে দিছিলেন, আপনি কয় বছরের ইন্টারেস্ট পাবেন? 4 বছরের ইন্টারেস্ট পাবেন। বুঝছেন? ভাই এটা একটু আর একবার বলেন ভাই, বুঝি না। আচ্ছা আচ্ছা, দেখেন আমি যদি দ্বিতীয় বছরটাকে ধরি বা প্রথম বছরটাকেই ধরি, দেখেন এটা আমি ধরছি কি 20 সাল, 2020 সাল। তাহলে 2020 সালের যদি আমি বলি, এটা হচ্ছে জানুয়ারি, ঠিক শেষে এটা হচ্ছে ডিসেম্বর। আমার বলছিল, তাহলে দ্বিতীয় বছরের জানুয়ারি, ডিসেম্বর, তৃতীয় বছরের জানুয়ারি, ডিসেম্বর, চতুর্থ বছরের জানুয়ারি, আর পঞ্চম বছরের শুরু, অর্থাৎ লাস্ট দিন চতুর্থ বছরের, সেটা হচ্ছে চতুর্থ বছরের ডিসেম্বর। আপনাকে বলছে চতুর্থ বছর শেষে হিসাব করতে, তাহলে কি আপনাকে হিসাবটা এখানে হবে চতুর্থ বছরের শেষে, অর্থাৎ চতুর্থ বছরের ডিসেম্বর মাসে। দেখেন তো প্রথম জি ভাই। বছরের শুরুতে আপনি যে টাকাটা দিছিলেন, এই শুরুর টাকাটা আপনার গ্যাপ আছে কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তার মানে প্রথম যে 50,000 টাকা, সেই 50,000 টাকার জন্য আপনি 4 বছরের ইন্টারেস্ট পাবেন। ঠিক আছে। হ্যাঁ। একইভাবে দেখেন তো দ্বিতীয় বছর, তাহলে এখানে এসে আপনি টাকা দিচ্ছিলেন, তাহলে এখানের জন্য 1, 2, 3, 80,000 টাকার জন্য 3 বছর। পরবর্তীতে তাহলে এখানে টাকা দিচ্ছিলেন 1 লাখ, 1 লাখের জন্য দেখেন 2 বছর, 2 বছর। আর পরবর্তীতে 1,20,000, 1,25,000 সেখানে এটা দিচ্ছিলেন, অর্থাৎ চৌদ্দ বছরের প্রথমে, আর হিসাব করছিলেন চতুর্থ বছরের শেষে। তাহলে দেখেন এটা তাহলে এক পূর্ণ এক বছর বছরের ঠিক আছে। এন এর মানটা বের করতে পারলে এই অঙ্কে কোনো ঝামেলা নেই। তাহলে আমরা যদি এটা শুরু না করতে বলে চাই, আমাদের শেষ বলতো ভাই, যদি বুঝি না, হিসাব আবার মনে বলেন। করেন ওইখানে। জি ভাই, বছরের শুরুতে না বলে যদি শেষে যদি আমি পরিশোধ করতাম। হ্যাঁ দেখেন, আপনার পরিশোধ না, আপনার প্রশ্নটা যদি এরকম হতো যে আপনি চতুর্থ বছরের শুরুতে, অর্থাৎ প্রথম 4টা বছরের শুরুতে টাকা দিয়েছেন, আর দেখেন হিসাবটা করতে বলছিল 4 বছর পর। কিন্তু যদি 4 বছর পর না বলে আপনার বলতো চতুর্থ বছরের শুরুতে, অর্থাৎ চতুর্থ বছরের শুরুতে বললে আপনাকে হিসাব করতে হলো কোথায়? এখানে হিসাব করতে হতো। এখানে যদি আপনি হিসাব করতেন, তাহলে প্রথম যে বছর 50,000 টাকা দিছিলেন প্রথমে, এই টাকা দেখেন ইন্টারেস্ট আসতো 1 বছর, 2 বছর, 3 বছর। তাহলে প্রথমে এন এর মান আসতো 3, দ্বিতীয় বছর আপনি এখানে দিলে দেখেন 1, 2, এটা আসতো 2। পরবর্তীতে তৃতীয় যে টাকাটা দিছিলেন, এর জন্য আসতো 1 বছর। আর চতুর্থটা আপনি দেখেন দিচ্ছিলেন চতুর্থ বছরের শুরুতে, হিসাবও করছিলেন চতুর্থ বছরের শুরুতে, অর্থাৎ তাহলে দেখেন আপনার এই চতুর্থ বছরের কোনো ইন্টারেস্ট থাকতো না, চতুর্থ বছরের এন এর মান আসতো 0। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আপনি যখন না বুঝতে পারবেন এই ধরনের বিষয়, আপনি এরকম সুন্দর একটা রেখাচিত্র তৈরি করবেন, করে তাকে জানুয়ারি ডিসেম্বর তৈরি করবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হবেন। নতুবা স্যার, ঝামেলা। হ্যাঁ বলেন। প্রথম যে অঙ্কটা করাইছিলেন তো এই অঙ্কের সাথে তো কিছুটা মিল আছে, বাট এন এর মান ওইখানে করাইছিলাম যে 9, কি জানো 10 এর থেকে একবার দিয়ে 9 হয়েছে, তাই না? ওখানে কি কিন্তু বলছিল? এইখানে আলাদা করে আসলো স্যার। ওখানে কি বলছিল প্রশ্নটা আমাকে করেন। ওখানে কি বলছিল? আপনি
আজ চিন্তা হুম করছেন, হুম এখান থেকে 1 বছর পর টাকা দেওয়া শুরু হুম করবেন এবং হুম 10 বছর পর যে হিসাব করবেন, তাহলে এক হুম বছর পর যখন দিচ্ছিলেন টাকাটা, এই কারণে আমি মোট 10 বছর ছিল, 10 থেকে 1 বাদ দিছিলাম, দিয়ে 9 পাইছিলাম হ্যাঁ প্রথম হ্যাঁ বছরের। এবার দ্বিতীয় বছরটা আপনি দিছিলেন 2 বছর পর, তাই 10 থেকে 2 হ্যাঁ বাদ দিছিলাম, হয়েছিল 8। হ্যাঁ আর তৃতীয়টা ছিল 3 বছর পর, তাই 3 বাদ দিছিলাম, দিয়ে হয়েছিল 7। ওই ছেলেটা তো আলাদা, এটা তো হচ্ছে শুরুতে, আর ওটা তো হচ্ছে বইলে দিছে পর পর। পর পর বলে দিছিল, হ্যাঁ, মানে শুরু শেষ ও উল্লেখ করলে আপনার ঝামেলা, আর শুরু শেষ না উল্লেখ করলে আপনি সব সময় মনে রাখবেন সবকিছু শেষ। ঠিক আছে? ও আচ্ছা ঠিক। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, সমাধানটা আমরা দেখে আসি। আমরা তো আমাদের প্রত্যেকটা মান পেয়ে গেছি, সমাধান আমরা জানি। এফভি সমান পিভি 1 1 + r⁴ n1, পিভি 2 1 + r⁴ n2, পিভি 3 1 + r⁴ n3, পিভি 4 1 + r⁴ n4। প্রত্যেকটি দেখেন মান আমার কাছে আছে, আমি মান দিয়েছিলাম। মান দিলে দেখেন আমার ক্যালকুলেশন কমপ্লিট। দেখেন, না বুঝতে পারলে প্রশ্ন করতে পারেন। এই অঙ্ক ভাইয়া আমাদের আইসে হয়েছেন, কিন্তু খামার কি? যেখানেই আসুক না কেন আসবে আপনার পরীক্ষায়। মার্কেটিং ডিপার্টমেন্ট বলছিলাম বুঝছি। আপনাদের একটা আসবে, আর অন্য ডিপার্টমেন্ট আপনাদেরকে 3টা করে আসতে পারে প্রশ্ন। সরি, 3টা না, 2টা। প্রথম তো ভাবিলাম মনে হয় সোজা আছে, আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি কঠিন মনে করেন তাহলে তো সেটা আরো কঠিন হয়ে যাবে ভাই। কঠিন মনে করেন না, সহজ আছে। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্লাস টাইম বাদ দিয়েও আপনার মেসেঞ্জার আছে, গ্রুপে প্রশ্ন করলে হয়তোবা অ্যান্সার না পেতে পারেন, মেসেঞ্জারে মেসেজ দিবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্নের অ্যান্সার পাবেন, কিন্তু রিয়েল টাইমে পাবেন না, হয়তোবা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর পাবেন, কিন্তু অ্যান্সার পাবেন। আচ্ছা, পরবর্তীতে দেখেন। এই অঙ্কটা এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন এখানে কি বলছে, এন এর মান 96, 97, 98, 99, 2001, 2002। আচ্ছা, এবার অঙ্কটা পড়ে আসি। অঙ্কটা কি বলছে দেখেন, বলছে অঙ্কটাতে এক ব্যক্তি 1996 সালের শেষে 1000 টাকা, 97 সালের শেষে 2000 টাকা, 98 সালের শেষে 3000 টাকা, 99 সালের শেষে 4000 টাকা, 2000 সালের শেষে 5000 টাকা বিনিয়োগ করেন। বলছে সে দেখেন 96 শেষ, 97 শেষ, 98 শেষ, 99 শেষ, 2000 শেষ, সে টাকা দিয়েছে। বলছে সকল ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে সকল ক্ষেত্রে সুদের হার কত পার্সেন্ট? 5%। 2001 সালের শেষে তার বিনিয়োগকৃত মূলধন সুদে মূলে কত টাকা হয়েছিল? আবার একটা প্রশ্ন আছে, 1996 সালের শেষে, সরি, 1996 সালের জানুয়ারি মাসের প্রথমে তার বর্তমান মূল্য কত? আপনার কাছে 2টা প্রশ্ন করছে এখানে। একটা হচ্ছে 1996 এর জানুয়ারি মাস অর্থাৎ প্রথম, আর একটা 2001 সালের শেষ অর্থাৎ ডিসেম্বর। আপনাকে প্রথম অবস্থায় দেখতে হবে আমার অঙ্কটা কিভাবে আসছে। দেখেন, আমি এখানে 96 থেকে 2002 পর্যন্ত লিখে রাখছি। কারণটা কি দেখেন, আমি এই যে অংশটা এই মাত্র আপনাদের বুঝাচ্ছিলাম শেষ আর শুরু, দেখেন এটা হচ্ছে জানুয়ারি, এটা কি শেষ? 97 জানুয়ারি, 97 ডিসেম্বর, 98 জানুয়ারি, 98 ডিসেম্বর। পরবর্তীতে ঠিক একইভাবে দেখেন, এটা হচ্ছে 2001-এর জানুয়ারি, আর এটা কি 2001-এর ডিসেম্বর। আচ্ছা, আমরা এই চিত্র অনুযায়ী যদি একটু খেয়াল করতে চাই, আমাদের কাছে যে 96 সালের শেষে 1000, 97 সালের শেষে 2000, 98 সালের শেষে 3000, এই যে টাকা আপনার কাছে দেওয়া আছে, দেখেন তো প্রত্যেক টাকাটা শেষে দিয়েছে না শুরুতে দিছিল? শেষে দিয়েছিল। শেষ। হ্যাঁ, তাহলে দেখেন আমি ইন্ডিকেট করে শেষে লিখে রাখছি।
1,000, 2,000, 3,000, 4,000, 5,000। এই যে টাকা আমার এ পর্যন্ত আসছে, দেখেন তো এর পরবর্তীতে আমাকে কিভাবে হিসাব করতে হবে। আমরা একটু এখানে দিয়ে মানটাকে নিয়ে আসি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। দেখেন, আপনি প্রথম যে ক্যালকুলেশনটা করছেন, সেই ক্যালকুলেশনটা হচ্ছে 2001 সালের শেষে তার বিনিয়োগকৃত মূলধন কত ছিল, বা সুদে মূলে কত টাকা হয়েছিল। কখন? 2001-এর শেষ। আচ্ছা, 2001-এর শেষ যদি হয়, তাহলে সেটা কোথায়? এখানে। এতটুকু কি বুঝছেন? 2001-এর শেষ এখানে। তাহলে আপনি দিছিলেন 96 শেষ, তাহলে 96 শেষ কোথায়? এখানে। আপনি হিসাব করেন মাঝে কয়টা বছর গ্যাপ আছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। দেখেন তো প্রথম যে 1,000 টাকা, এর জন্য আপনি ইন্টারেস্ট নিবেন কত বছরের? 5 বছরের। ঠিক একইভাবে যখন আপনি 97 এর শেষে দিচ্ছিলেন এখানে, তখন আপনার কাছে কয় বছর আছে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তাহলে 2,000-এর জন্য 4 বছর। একইভাবে 3,000-এর জন্য তাহলে আরো 1 বছর কম, 3 বছর। 4,000-এর জন্য আরো 1 বছর কর, 2 বছর। 5,000-এর জন্য আরো 1 বছর কম, 1 বছর। দেখেন তো 5,000 টাকা আপনি কোথায় দিছিলেন? 2000 সালের শেষে, এখানে। তাহলে 2000-এর শেষে যদি দেন, আর 2001-এর জানুয়ারিতে যদি শুরু করেন, তাহলে 2001-এর শেষ বলতে জানুয়ারি, 2000-এর শেষ বলতে 2001-এর প্রথম, অর্থাৎ জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি। তাহলে দেখেন জানুয়ারি থেকে 2001-এর শেষ, তাহলে 1 বছরের ইন্টারেস্ট পাচ্ছেন আপনি। বছর। হ্যাঁ, তাহলে দেখেন আপনি এন এর মানটা পেয়ে গেছেন। তাহলে কি বলছিল? 2001 সালের শেষে তার বিনিয়োগকৃত মূলধন, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য, সুদে মূলে কত হয়েছিল। এখানে একটু লিখলে ভালো হতো, মূলধন সুদে মূলে কত হয়েছিল। আপনি এখানে একটু লিখে নেবেন, সুদে মূলে কত হয়েছিল। আচ্ছা, তাহলে দেখেন সূত্র কি আসবে। আমরা জানি এফভি সমান, যে সূত্র আমরা লিখছিলাম, মান দেখেন বসাইছিলাম, মান আসছিল এটা ক্যালকুলেশন করে। ঠিক আছে, কোথাও কোনো প্রশ্ন ছিল? দেখেন শুধুমাত্র এন এর মান বের করতে পারলে আপনার অঙ্ক কমপ্লিট। এর দেখেন আরো একটা রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, এর রিকোয়ারমেন্ট আরেকটা ছিল, সেই রিকোয়ারমেন্টটা কি আছে দেখেন তো। বলছে 1996 এর জানুয়ারি মাসে তার বর্তমান মূল্য কত। আচ্ছা, তাহলে এগুলো সব নির্ণয় করছিলাম ভবিষ্যৎ মূল্য, আর ওটা বলছে বর্তমান মূল্য। দেখেন তাহলে সেটা কিভাবে আসছে। একই অঙ্ক আবারও শো করা আছে। আপনারা তো, আমি অঙ্ক ছিল না দেখাতে পারবো না, তাই আবার করছি। আপনারা একই সাথে করবেন, অঙ্কর দরকার নেই। এবং রেখাচিত্র একটা হলেই হবে, আপনি একটা থেকেই বুঝতে পারবেন। দেখেন, তাহলে এই টাকাগুলা আমাকে এখন হিসাব করতে বলছিল কোথায়? 1996 এর কোথায়? প্রথমে। তাহলে 1996 প্রথম যদি আপনাকে বলে, দেখেন তো আপনাকে এখানে হিসাব করতে হবে না, অর্থাৎ সরি এখানে না, এখানে হিসাব করতে হবে না। কিন্তু আপনি দিয়েছিলেন 1996 এর শেষ, অর্থাৎ আগেরটা হিসাব করছিলেন এখানে, অর্থাৎ টাকাটা দেখেন দেওয়া আছে এখানে। আপনি 1996 এর শেষে টাকা দিছিলেন, কিন্তু হিসাব করতে বলছে শুরুতে, তার মানে 1 বছর আগে। তাহলে 1 বছর আগের যদি যান, তাহলে 1 বছর পরের টাকাটা আপনার কি ভবিষ্যৎ মূল্য। এতটুকু কি বুঝতে পারছেন? তাহলে এই টাকাগুলো সব আপনার জন্য ভবিষ্যৎ মূল্য, কারণ আপনি হিসাব করছেন এর আগে, এখানে হিসাব করছেন। আর আপনার দেওয়ার হিসাবটা ছিল শেষে, বছরের শেষে, তাহলে 1 বছর আগে হিসাব করছেন। দেখেন তাহলে সবগুলা এফভি, FV1, FV2, FV3, FV4, FV5। আর এর মান দেওয়া আছে 5%, সেটা আমরা লিখছি। আচ্ছা, পিভি, পিভি সমান হোয়াট লেখা আছে, কারণ এখান থেকে আমাকে বর্তমান মূল্য বের করতে বলছিল। আচ্ছা, N1, দেখেন তো আপনি দিছিলেন শেষে আর চাচ্ছিলেন প্রথমে হিসাব করতে, তাহলে কি একটা বছর না গ্যাপ? তাই দেখেন প্রথমটার জন্য এন এর মান 1। ঠিক এখানে যখন আপনি হিসাব করছেন, তখন এন এর মান 2, পরেরটার জন্য এন এর মান 3, তারপরেরটার জন্য এন এর মান 4। আচ্ছা, এই যে 5, কেন 5? দেখেন তো 2000-এর শেষ, এই টাকাটা যে 5,000 টাকা, এটা ছিল 2000 সালের শেষ। এখানে আপনি শেষে দেয়া ছিল, শুরু করছিলেন 96 প্রথমে। দেখেন তো 1 বছর, 2 বছর, 3 বছর,
4 বছর, 5 বছর। হুম। ঠিক আছে, এনের মান ভাইয়া নিয়ে কি হ্যাঁ বলেন। এখানে শুধু 96 সালের মানে মাসের প্রথমে বর্তমান মূল্য নাকি সব টাকারই? আপনার অঙ্কের রিকোয়ারমেন্ট কয়টা? সম্পূর্ণটা, সবগুলার, দুইটা। কারণ এখানে এখানে আপনার কাছে রিকোয়ারমেন্ট একটা 2001-এর শেষ আর একটা 1996-এর প্রথমে। রিকোয়ারমেন্ট মূলত দুইটা, সবটা নিয়ে করতে হবে, শুধু একটা বছরের জন্য না। ও আচ্ছা। ঠিক আছে, দেখেন এখন আমরা মান বসাচ্ছি। আমরা জানি সূত্র, কিন্তু এখানে দেখেন সূত্র চেঞ্জ হয়ে গেছে, পিভি সূত্র আসছে। কারণ আমাকে কি পিভি নির্ণয় করতে হবে না? পিভি সূত্র কি? এফভি সমান, সরি, পিভি সমান এফভি বাই 1 + r⁴ n। এটা কিভাবে আসে দেখেন, আমরা শিখছি এফভি সমান পিভি ইন্টু পিবি 1 + r⁴ গুণ n। এই পাশে এভাবে ভাগ হয়ে যাবে। হ্যাঁ দেখেন, এটা গুণ সম্পর্কে ছিল তাই এটা ভাগ হয়ে গেছে, এ পাশে আসছে, তাহলে পিভি রয়ে গেছে এখানে। তাই দেখেন এখানে মোট কয়টা? 5টা। 5টা দিয়ে দেখেন, মান বসায় ক্যালকুলেশন করে এটা আসছে। কোথাও কোথাও এই যে অঙ্কের কোথাও কোনো প্রশ্ন আছে? না। আপনাকে শুধুমাত্র চিন্তা করতে হবে এন এর মানটা নির্ণয় করতে হবে কিভাবে। সব সময় রেখাচিত্র ব্যবহার করবেন, তাহলে ওগুলো আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন আপনারা। আগামীতে আমরা চক্রবৃদ্ধি সুদে যাব। আমাদের এককালীনের যে অংশটা, এটা কিস্তির একটা অসমান কিস্তি ছিল। আগামী থেকে আমরা যে পরবর্তী যে কিস্তি আছে সে অঙ্ক শুরু করব, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া সকলকে। আচ্ছা, তার আগে একটু কথা বলি। আচ্ছা, রেকর্ডিংটা অফ করি।